হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টাইম সেল একাডেমি। আমি শ্রীমতী বিশ্বাস, ফিজিক্যাল সায়েন্স টিচার। আমি আবার চলে এসেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে। চ্যাপ্টারটার নাম রেডিও অ্যাক্টিভিটি, বাংলায় যাকে বলে তেজস্ক্রিয়তা। রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারটা WBCS এর প্রিলিমস এবং মেন্সের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাহলে দেখতে পাবে এই চ্যাপ্টার থেকে অনেক কোয়েশ্চেন এসছে এবং সেটা দু ধরনের কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেনও কিছু এসছে এবং ইনফরমেটিভ কোয়েশ্চেনও কিছু এসছে। তো এখানে আমাদের পড়তে গেলে দু ধরনেরই কোয়েশ্চেন এর কথা মাথায় রেখে পড়তে হবে। তো শুরু করি আমাদের চ্যাপ্টার রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। ফার্স্টে এই তেজস্ক্রিয়তাটা কিভাবে আবিষ্কার হলো বা এই যে ঘটনাটা কিভাবে লোকের সামনে এলো সেইটা আমাদের একটু জানা দরকার, কারণ এই ইনফরমেশনগুলো আমাদের মনে রাখতে হবে। ফার্স্টে আসছি। In 1896, French physicist Henri Becquerel observed some radiation from potassium uranyl acetate. তাহলে প্রথম যে যৌগ থেকে এই তেজস্ক্রিয়তার ঘটনাটা লোকের সামনে এলো সেইটা আনলেন ফ্রেঞ্চ ফিজিস্ট হেনরি বেকারেল, এবং সেই যৌগটার নাম অবশ্যই আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে পটাশিয়াম ইউরেনাইল অ্যাসিটেট। এরপরে তার ঠিক 2 বছর পরে in 1898 Marie and Pierre Curie observed same phenomenon with thorium. তাহলে আরেকটি যৌগ থোরিয়ামের ক্ষেত্রেও কিন্তু একই ধর্ম পাওয়া গেল। এবার এই যে তেজস্ক্রিয়তা নিয়ে রিসার্চ করার জন্য বেকারেল, মেরি অ্যান্ড পিয়ের কুরি তারা নোবেল প্রাইজ পেলেন 1903 সালে, 1903। তারপরে মেরি কুরি তিনি পার্সোনালি নোবেল প্রাইজ পান 1911 সালে। কেন? দুটো তেজস্ক্রিয় মৌল পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করার জন্য। তাহলে পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি, তার জন্য তিনি নোবেল প্রাইজ পান 1911 সালে। এই ইনফরমেশনটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা যাচ্ছি, তাহলে এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি? আগে ডেফিনেশনটা দেখে নিই। দ্য স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন, আন্ডারলাইন করছি স্পন্টেনিয়াসে, মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া। এটা একটা স্পন্টেনিয়াস ডিসইন্টিগ্রেশন অফ সার্টেন অ্যাটমিক নিউক্লিয়াই। অ্যাটমিক নিউক্লিয়াই অর্থাৎ পরমাণুর কেন্দ্রক মানে নিউক্লিয়াসের মধ্যে এই ঘটনাটা ঘটছে। of certain atomic nuclei accompanied by the emission of radioactive rays is called radioactivity. তাহলে তেজস্ক্রিয়তা ঘটনাটা আসলে কি? যখন কোনো মৌলের পরমাণুর কেন্দ্রক নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে ভাঙছে, স্পন্টেনিয়াস, স্বতঃস্ফূর্তভাবে ভেঙে অন্য একটা নতুন ধরনের মৌল তৈরি করছে এবং তার সঙ্গে কিছু রেডিও অ্যাক্টিভ রেও তৈরি করছে, মানে তেজস্ক্রিয় বিকিরণও ঘটাচ্ছে, তখন সেই ঘটনাটাকে বলা হচ্ছে তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা এখানে কিন্তু এটা তাহলে কি আমরা বুঝতে পারছি? পরমাণুর নিউক্লিয়াসের ঘটনা। তেজস্ক্রিয় বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য। রাসায়নিক বিক্রিয়ায় কি হচ্ছে, যে একটা পরমাণুর কেন্দ্রকের বাইরে যে ইলেকট্রনরা রয়েছে তারা অংশগ্রহণ করছে, আর এই ক্ষেত্রে কি হচ্ছে, ইলেকট্রনের কিন্তু অংশগ্রহণ খুব একটা নেই। এখানে পরমাণুর নিউক্লিয়াসই অংশগ্রহণ করছে এবং এখানে পরমাণুর নিউক্লিয়াস জাস্ট ভেঙে যাচ্ছে। ওখানে কি হচ্ছে, ইলেকট্রনগুলো, রাসায়নিক বিক্রিয়া কি হচ্ছে, ইলেকট্রনগুলো কোথাও যাচ্ছে বা ইলেকট্রনের শেয়ারিং হচ্ছে, কিন্তু এখানে কি হবে, এখানে নিউক্লিয়াস পুরো ভেঙে যাবে। আর এমনি রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন বাহ্যিক প্রভাবক কাজ করে, সেটা হতে পারে লাইট, হিট, ক্যাটালিস্ট বা অনুঘটক, এরা সমস্ত প্রভাব ফেলতে পারে। কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত বিক্রিয়া, বাইরের কোনো প্রভাবক এখানে কাজ করে না। তাহলে এইখানে দেখা গেল যে বিভিন্ন রেডিও অ্যাক্টিভ রে তৈরি হয়। তাহলে সেই রেডিও অ্যাক্টিভ রেগুলো কি কি? মেনলি 3 ধরনের রেডিও অ্যাক্টিভ রে এখানে তৈরি হয়।
ফার্স্টেরটা হচ্ছে আলফা, সেকেন্ডেরটা হচ্ছে বিটা, থার্ড গামা। আলফা, বিটা, গামা এই 3 ধরনের রেই প্রধানত তৈরি হয়। এছাড়াও অনেক কিছু নিউট্রনও অনেক সময় বেরিয়ে যেতে পারে বা পজিট্রন বেরোতে পারে, কিন্তু এরা হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণ হিসেবে যদি আমরা ধরি, তেজস্ক্রিয় বিকিরণ কাদের ক্ষেত্রে হচ্ছে এই আলফা বিকিরণ, বিটা বিকিরণ এবং গামার বিকিরণ, এরাই হচ্ছে তেজস্ক্রিয় বিকিরণের উদাহরণ। তাহলে 3 ধরনেরই রেডিও অ্যাক্টিভ রে এখানে তৈরি হয়। চলো এবার দেখে নিই এই 3 ধরনের যে রেডিও অ্যাক্টিভ রে তৈরি হচ্ছে তাদের ধর্মের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। ফার্স্টে আসছি আলফা, বিটা এবং গামা। আলফা হচ্ছে অ্যাকচুয়ালি হিলিয়ামের নিউক্লিয়াসের সমান। আমরা কি জানি, হিলিয়াম যেটার 2 এবং যার পারমাণবিক ক্রমাঙ্ক 2 এবং ভর সংখ্যা 4, তাহলে এইটারই যদি আমি 2টো ইলেকট্রন বার করে দিই, এর কাছে যেমন 2টো প্রোটন আছে তেমনি 2টো ইলেকট্রনও আছে, তো হিলিয়ামের থেকে যদি 2টো ইলেকট্রন বাদ দিয়ে দিই তাহলে সেটা কি হয়ে যাবে, 2+ হয়ে যাবে। তাহলে হিলিয়ামের থেকে 2টো ইলেকট্রন বাদ দিলে তারা যে আয়নে পরিণত হচ্ছে সেইটাই আলফা কণার মতনই হচ্ছে। তার মানে আলফা কণা অ্যাকচুয়ালি পজিটিভলি চার্জড হিলিয়ামের মতন কাজ করে। তাহলে অবভিয়াসলি আলফা কণা an alpha particle is a chemical species that is identical to the helium nucleus, মানে হিলিয়াম নিউক্লিয়াসের মতন কাজ করছে যেখানে ইলেকট্রন কোনো নেই। তাহলে অবভিয়াসলি আমরা বুঝতে পারছি যে সেটা পজিটিভলি চার্জড একটা পার্টিকেল হবে। যেখানে বিটা, বিটা কি হচ্ছে, বিটা একদম সিমিলার টু ইলেকট্রন, যদিও বিটা কোথা থেকে তৈরি হচ্ছে, বিটা নিউক্লিয়াস থেকে তৈরি হচ্ছে। তাহলে নিউক্লিয়াস থেকে তৈরি হলেও বিটাটা কিন্তু ইলেকট্রনের মতনই কাজ করে। তাহলে বিটার সিম্বলও কিন্তু আমরা এরকমভাবে ধরবো। ইলেকট্রনের ভরটাকে আমরা নেগলিজিবল ধরি, তাহলে ইলেকট্রনের ভর আমরা নেগলিজিবল ধরি, কিন্তু এখানে চার্জটা কত হয়, -1। তো বিটাকে আমরা এইভাবেও সিম্বলিক্যালি লিখতে পারি। নেক্সট আসছে গামা। গামা কি, গামা পার্টিকেল ইজ আ ফোটন দ্যাট ক্যারিজ এনার্জি ইন দ্য ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে গামা হচ্ছে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা ফোটনের মতনই কাজ করে। নেক্সট আমরা যদি চার্জের ক্ষেত্রে যাই, তাহলে আলফা হচ্ছে আমাদের পজিটিভলি চার্জড, যেখানে বিটা হচ্ছে নেগেটিভলি চার্জড হয়। যদি সেটা পজিটিভলি চার্জড হয়ে যায় তখন সেটাকে আর বিটা বলা যাবে না, তখন সেটাকে পজিট্রন বলতে হয়। আর গামার অবভিয়াসলি কোনো চার্জ নেই। নেক্সট যেটা যাচ্ছি, atomic number of the element is reducted by 2 units when a particle is released. যখন কোথাও থেকে আলফা কণা বেরিয়ে যাচ্ছে তার মানে তার পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমরা আবার পরে ভালো করে ডিটেইলে ডিসকাস করব। যখন বিটা কোথাও থেকে বেরোচ্ছে তার মানে কোনো মৌল থেকে যদি বিটা বেরোয় তার পরমাণু ক্রমাঙ্ক 1 ইউনিট ইনক্রিজ করে যায়। কিন্তু যদি কোথাও থেকে শুধু গামা কণা নির্গত হয় সেখানে এনার্জির চেঞ্জ হয়, অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্কর কোনো চেঞ্জ হয় না। নেক্সট আসছি, এমিশন চেঞ্জেস দ্য কেমিক্যাল এলিমেন্ট। অবভিয়াসলি এখানে যেহেতু প্রোটন সংখ্যার চেঞ্জ হয়ে যাচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে কেমিক্যাল এলিমেন্টটাও তখন চেঞ্জ হয়ে যাবে, নতুন এক ধরনের মৌল তৈরি হবে। বিটার ক্ষেত্রেও তাই, বিটার ক্ষেত্রেও প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানেও নতুন এলিমেন্ট তৈরি হবে, কিন্তু গামার ক্ষেত্রে কোনো নতুন এলিমেন্ট তৈরি হবে না, মানে কেমিক্যাল এলিমেন্টের কোনো চেঞ্জ হবে না। নেক্সট আসছে, হ্যাভ দ্য লিস্ট পেনিট্রেশন পাওয়ার। পেনিট্রেশন পাওয়ার মানে কোনো পর্দা কতটা ভেদ করে যাবে। আলফার পেনিট্রেশন পাওয়ার মানে ভেদ করে যাওয়ার ক্ষমতা, ভেদন ক্ষমতা সবচেয়ে কম, এটা কোন একটা পেপারের মধ্যে দিয়েই কিন্তু পাস করতে পারে না। তার থেকে বিটার কিন্তু পেনিট্রেশন পাওয়ার একটু বেশি। বিটা কোনো পেপারের মধ্যে দিয়ে পাস করে যাবে,
কিন্তু কোনো অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে দিয়ে বা অ্যালুমিনিয়াম পাতের মধ্যে দিয়ে সে পাস করবে না। আর গামার হচ্ছে হাইয়েস্ট পেনিট্রেশন পাওয়ার, সেটা অ্যালুমিনিয়ামের পাতের মধ্যে দিয়েও পাস করবে। তাহলে গামাকে আটকানোর জন্য কি ধরনের পাত লাগবে? লেডের পাত লাগবে। একমাত্র লেডের পাতে একটু মোটা পাত, ঠিক লেড প্লেট যদি দেয়া হয় তাহলে সেটা কেবলমাত্র গামাকে আটকাতে পারে। অ্যালুমিনিয়ামের ফয়েল, পেপার এর সবের মধ্যে দিয়েও ভেদ করে চলে যাবে। নেক্সট আসছে ক্যান আয়নাইজ মেনি আদার অ্যাটমস। তাহলে এখানে গ্যাসকে আয়নিত করার ক্ষমতা, মানে তার পরিবেশে অন্য যা যা ধরনের পরমাণু আছে তাদেরকে কতটা আয়নিত করতে পারবে। যেহেতু আলফা নিজেই +2 চার্জের, তার মানে এর চার্জ বাকিদের তুলনায় সবচেয়ে বেশি, তাই সে অন্যদের অনেক বেশি আয়নিত করতে পারবে। তাহলে আয়নিত করার ক্ষমতা আলফা সবচেয়ে বেশি, দেন বিটা হচ্ছে -1 চার্জের, তাহলে এর আয়নিত করার ক্ষমতা আলফার থেকে কম। আর গামা কেবলমাত্র একটা ওয়েভ, তার কোনো চার্জ নেই, তাহলে সে গ্যাসকে আয়নিত করতে পারে না বা খুবই কম করতে পারে। নেক্সট হচ্ছে স্পিড ইজ অ্যাবাউট 10th অফ দ্য স্পিড অফ লাইট। তার মানে এইটার কিন্তু এই তিনজনের মধ্যে এর স্পিড সবচেয়ে কম। তারপরে আসছে বিটার স্পিড এবং গামার স্পিড অলমোস্ট ইকুয়াল টু স্পিড অফ লাইট। তাহলে গামা যেহেতু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এবং আমরা জানি আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো এদের দুজনেরই স্পিড ইকুয়াল। নেক্সট অ্যাট্রাক্টেড বাই ইলেকট্রিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক্যাল ফিল্ড। এটা যেহেতু চার্জড পার্টিকেল, অবভিয়াসলি ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করালে এ অ্যাট্রাক্টেড হবে, বিটাও অ্যাট্রাক্টেড হবে, কিন্তু গামা অ্যাট্রাক্টেড হবে না। এখানে একটা এক্সপেরিমেন্ট করে দেখা হয়েছিল যে একটা লেড ব্লকের মধ্যে দিয়ে, কেন লেড ব্লক নেওয়া হয়েছে? যাতে এর বিকিরণটা বাইরে ছড়িয়ে না যায়। কোনো লেড ব্লকের মধ্যে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রেখে তার মধ্যে দিয়ে যে বিকিরণটা আসছে সেই বিকিরণটাকে একটা ছিদ্রের মধ্যে দিয়ে পাস করিয়ে তারপরে ইলেকট্রিক্যালি চার্জড প্লেট, এখানে নেগেটিভ চার্জ আর এখানে পজিটিভ চার্জ রাখা হলো, দুটো পোলকে রাখা হলো এবং তার মধ্যে দিয়ে যখন পাস করা হচ্ছে প্লাসের দিকে কে বেঁকে যাবে? যে নেগেটিভলি চার্জড, অর্থাৎ বিটা রে কোথায় প্লাসের দিকে চলে যাবে। মাইনাসের দিকে কে যাবে? যে পজিটিভলি চার্জ, অর্থাৎ আলফা রে মাইনাসের দিকে বিক্ষেপিত হয়ে যাবে। আর গামা রে কি? সে নিস্তড়িত, তাহলে সে কোনো দিকেই যাবে না, সে স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো আলফা, বিটা এবং গামার একটা কম্পারেটিভ আলোচনা। নেক্সট আমরা যাচ্ছি এই রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে আরেকটু কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিই। ফার্স্ট যেটা, এটা একটা নিউক্লিয়ার ফিনোমেনন, মানে কেন্দ্রক বা নিউক্লিয়াসের ঘটনা। নেক্সট হচ্ছে ইট ডাজ নট ডিপেন্ড অন এক্সটার্নাল ফ্যাক্টরস, বাহ্যিক কোনো প্রভাবের উপর এটা নির্ভর করে না। রেডিও অ্যাক্টিভ ডিসইন্টিগ্রেশন ফর্মস নিউ এলিমেন্ট। সবসময় গামা কিন্তু শুধু বের হয় না, গামার সঙ্গে অন্যান্য বিকিরণও তৈরি হয়, মানে অন্যান্য কণাও বেরোয়। তাহলে কেবলমাত্র গামা যদি বেরোয় তাহলেই নতুন কোনো এলিমেন্ট তৈরি হবে না, তাছাড়া অন্য সব ক্ষেত্রেই নতুন নতুন এলিমেন্ট তৈরি হবে। নেক্সট হচ্ছে স্টেবিলিটি অফ অ্যাটমিক নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে কেন? সব নিউক্লিয়াস তো ভাঙে না, আমাদের চারদিকে এমনই অনেক কিছুই আছে যেগুলো খুব সুস্থিত, তার মানে তার নিউক্লিয়াস ভাঙছে না, কিন্তু কিছু কিছু তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস ভেঙে যাচ্ছে। তাহলে কেন ভেঙে যাচ্ছে সেইটা জানতে গেলে আমাদের কিছু জিনিস জানতে হবে। ফার্স্ট জানতে হবে যেটা স্টেবিলিটি। এই যে স্টেবিলিটি, সেই স্টেবিলিটিটা ডিপেন্ড করছে, অ্যাটমিক নিউক্লিয়াসের স্টেবিলিটি ডিপেন্ড করছে তার বাইন্ডিং এনার্জির উপর। বাইন্ডিং এনার্জি যত বেশি হবে তত তার স্টেবিলিটি বাড়বে। তাহলে বাইন্ডিং এনার্জিটা কি? বাইন্ডিং এনার্জি এখানে একটা ফর্মুলা দেওয়া রয়েছে, ফর্মুলাটা একটু মাথায় রাখবে। বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু মাস ডিফেক্ট ইন এমইউ ইউনিট ইন্টু 933। এই পুরোটার ইউনিট হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জির ফর্মুলা। তো বাইন্ডিং এনার্জি এবং মাস ডিফেক্ট এই দুটো কি জিনিস সেটা একবার চলো দেখে নিই। মাস ডিফেক্ট কি? দ্য ডিফারেন্স বিটুইন সাম অফ মাসেস অফ
electrons, protons and neutrons present in an isotope and its actual mass is called mass defect. তাহলে কোনো একটা পরমাণুর মাস, ক্যালকুলেটেড মাস কার কার উপর ডিপেন্ড করছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন প্লাস নাম্বার অফ ইলেকট্রনের মাসের উপর। তাহলে এই তিনজনের মাসের সামটাই ওই পরমাণুর ভর হওয়া উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় যে এর মাসের থেকে এর যে অ্যাকচুয়াল মাস সেই মাস কিছুটা কম হয়ে যাচ্ছে। তাহলে এই মাসটা কমে যাচ্ছে, যে মাসটা কমে যাচ্ছে সেই মাসটা কি হচ্ছে, সেই মাসটাই কিন্তু এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। কোন ফর্মুলা দিয়ে? আমাদের আইনস্টাইনের E=mc² ফর্মুলা দিয়ে। তাহলে যে মাসটা কমছে সেই মাসটাই কিন্তু এই এনার্জিতে কনভার্ট হচ্ছে। আর এই এনার্জিটা কি? এই এনার্জিটা হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। তাহলে মাস, এই যে মাস ডিফেক্ট যত বাড়বে, তার মানে দুটো মাসের মধ্যে অ্যাকচুয়াল ক্যালকুলেটেড মাস মাইনাস অ্যাকচুয়াল মাস, এই যে মাইনাস, এই যে সাবস্ট্রাক্ট করে আমি যে রেজাল্টটা পাচ্ছি সেই রেজাল্টটাই কিন্তু বাইন্ডিং এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য যত বেশি হবে, এর রেজাল্ট, মাইনাস করে রেজাল্টটা তত বেশি আসবে, তত বেশি বাইন্ডিং এনার্জি আমরা পাবো। বাইন্ডিং এনার্জি যত বেশি হবে নিউক্লিয়াস তত বেশি স্টেবল হবে। বাইন্ডিং এনার্জিটা কি? বাইন্ডিং এনার্জি হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড when a given number of protons and neutrons combine together to form a nucleus। তাহলে একটা খুব ছোট জায়গায় এতগুলো প্রোটন যারা পজিটিভলি চার্জড এবং নিউট্রন তাদেরকে একসঙ্গে যুক্ত যখন করা হচ্ছে, তখন তাদের মধ্যে দিয়ে প্রচুর, তাদেরকে স্টেবল করার জন্য তাদের মধ্যে থেকে এনার্জি বেরিয়ে আসবে। সেই যে পরিমাণ এনার্জিটা বেরিয়ে আসছে সেটাই হচ্ছে বাইন্ডিং এনার্জি। এবার আমরা আসছি কজ অফ রেডিও অ্যাক্টিভিটি। এই যে রেডিও অ্যাক্টিভিটি, সেইটার কারণ হচ্ছে নিউট্রন প্রোটন রেশিও, N/P রেশিও। এই N/P রেশিওটা কি হলে একটা পরমাণু স্থির হবে বা সুস্থিত হবে, সেইটা ডিপেন্ড করছে জোন অফ স্টেবিলিটির উপর। এখানে একটা গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে একটা গ্রাফ। এই যে মাঝখানের ব্ল্যাক লাইনটা দেখা যাচ্ছে, এই লাইনটা হচ্ছে আমাদের স্টেবিলিটি জোন বা জোন অফ স্টেবিলিটি। ঠিক আছে? আচ্ছা, এইটা প্রথমের দিকে আমরা যদি দেখি আপ টু 20, এইটা N/P রেশিওটা কিন্তু ইকুয়াল টু 1 হচ্ছে। আপ টু 20 নাম্বার অফ প্রোটনস অ্যান্ড 20 নাম্বার অফ নিউট্রনস। তাহলে এত অবধি কিন্তু N/P রেশিওটা 1 হচ্ছে। তারপরেই এটা 1-এর থেকে একটু বেশি হয়ে যাচ্ছে, অলমোস্ট, মানে আমি যদি অ্যাভারেজ নিই তাহলে সেটা হবে 1.5। এইটার যদি আমরা দেখি অ্যাভারেজ, তাহলে সেটা হচ্ছে 1.5। তাহলে এইটা হচ্ছে আমাদের রেঞ্জ যেখানে N/P রেশিও হচ্ছে 2, আর এইটা হচ্ছে আমাদের সেই রেঞ্জ যেখানে N/P রেশিও হচ্ছে 1। তাহলে N/P রেশিও 1 কতক্ষণ অবধি স্টেবল হবে? আপ টু 20। তারপরে স্টেবিলিটি জোনটা কিন্তু 1-এর থেকে বেশি হতে হবে এবং 2-এর থেকে কম। এই মাঝামাঝি জায়গাটাতেই রয়েছে আমাদের জোন অফ স্টেবিলিটি। তাহলে স্টেবিলিটির জোনের থেকে N/P রেশিও যদি বেশি হয়ে যায়, যদি আমি স্টেবিলিটি জোনটাকে ধরি, স্টেবিলিটি জোনের থেকে N/P রেশিও যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রেও তেজস্ক্রিয়তা দেখা যাবে, বা N/P রেশিও স্টেবিলিটি জোন থেকে যদি কম হয়ে যায়, স্টেবিলিটি জোন থেকে যদি কম হয়ে যায় তখনও কিন্তু আমরা তেজস্ক্রিয়তা দেখতে পাবো। তাহলে কোন ক্ষেত্রে কি ধরনের তেজস্ক্রিয়তা হচ্ছে সেটা চলো আমরা দেখে নিই। ফার্স্টে আসছি, এই যে তেজস্ক্রিয়তাটা বা
নিউক্লিয় বিভাজন, অ্যাকচুয়ালি এটা তো নিউক্লিয় বিভাজন হচ্ছে, তাহলে এই নিউক্লিয় বিভাজনটা কিভাবে করা সম্ভব। ফার্স্ট হচ্ছে রিলিজিং আলফা পার্টিকেল। এটা কখন হচ্ছে? যখন প্রোটনের তুলনায় নিউট্রনের পরিমাণ অনেক বেশি হয়ে যাচ্ছে, তখন কেবলমাত্র অনেকটা মানে ইউরেনিয়ামের পরের যৌগরা, ইউরেনিয়ামের পরের মৌলরা, তেজস্ক্রিয় মৌল যারা, তারা আলফা পার্টিকেলকে রিলিজ করে, কারণ সেক্ষেত্রে নিউট্রন এবং প্রোটন, বিশেষত নিউট্রন, তার পরিমাণ কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কি হবে? কোনো একটা যৌগ ধরলাম X, যার অ্যাটমিক নাম্বার হচ্ছে Z এবং পরমাণু বা অ্যাটমিক মাস হচ্ছে A, এটা পরমাণু ক্রমাঙ্ক এবং এটা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এইটা থেকে যদি একটা আলফা বেরিয়ে যায়, একটা আলফা বেরিয়ে যাওয়া মানে একটা হিলিয়াম কণা বেরিয়ে যাওয়া, হিলিয়াম কণা বেরিয়ে যাওয়া মানে তার পরমাণু ক্রমাঙ্কর মধ্যে 2 বেরিয়ে যাচ্ছে আর ভর সংখ্যার মধ্যে 4 বেরিয়ে যাচ্ছে। এটা অবভিয়াসলি মনে রাখতে হবে যে কোনো একটা আমি যদি তেজস্ক্রিয় বিক্রিয়া লিখি, সেখানে রিঅ্যাক্টেন্ট মানে তেজস্ক্রিয় মৌলটার মোট প্রোটন সংখ্যা অর্থাৎ অ্যাটমিক নাম্বার আর তার মাস নাম্বার যা হচ্ছে, প্রোডাক্ট যেগুলো তৈরি হবে তার টোটাল অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার সেম হতে হবে। তাহলে এখান থেকে 2 যদি বেরিয়ে যায়, তাহলে নিশ্চয়ই একটা নতুন মৌল তৈরি হবে, যেটাকে আমি Y বলতে পারি, এবং Y এর অ্যাটমিক নাম্বার সেটা 2 কম হবে আর তার মাস নাম্বার 4 ইউনিট কমে যাবে। ঠিক আছে, তাহলে এটার একটা এক্সাম্পল দেখে নিই। কি এক্সাম্পল হতে পারে? ইউরেনিয়াম 92-235, এখান থেকে যদি একটা আলফা পার্টিকেল রিলিজ করে যায়, তাহলে আলফা পার্টিকেলটা আগে লিখব, সেটা অ্যাকচুয়ালি একটা হিলিয়াম। তাহলে এখন যে মৌলটা তৈরি হবে সেইটার কিন্তু এই যে অ্যাটমিক নাম্বার 2 কমে যাবে, তাহলে তার অ্যাটমিক নাম্বার কি হবে? 90 কার অ্যাটমিক নাম্বার? থোরিয়ামের। তাহলে এখন তৈরি হবে থোরিয়াম, যার অ্যাটমিক নাম্বার 90 এবং মাস নাম্বার হচ্ছে 231। তাহলে দুটো মাস নাম্বারকে যোগ করে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 235, আর দুটোর অ্যাটমিক নাম্বার আমি যোগ করে পেয়ে যাচ্ছি 92। তাহলে এই আলফা পার্টিকেল এমিশনটা কখন হবে? যখন মৌলের নিউট্রনের পরিমাণ অনেক বেশি। তাহলে সে কি করছে? নিউট্রন এবং প্রোটন দুজনকেই সরিয়ে কিছুটা সুস্থিত হতে চাইছে। নেক্সট আসছি বিটা পার্টিকেল এমিশন। বিটা পার্টিকেল এমিশনের ক্ষেত্রে বিটা পার্টিকেল আমরা জানি যে সেটাকে -10 দিয়ে ডিনোট করা হয়। তাহলে এমন একটা আমি মৌল নেব যেটার ক্ষেত্রে যদি তার বিটা পার্টিকেল একটা রিলিজ করে, তার অ্যাটমিক নাম্বার 1 ইউনিট ইনক্রিজ করবে। তাহলে নাইট্রোজেন নিই, আচ্ছা কার্বন নিই, কার্বন এটা জানি আমরা একটা তেজস্ক্রিয়, কার্বনের একটা তেজস্ক্রিয় আইসোটোপ। তো এখান থেকে যদি একটা বিটা পার্টিকেল এমিট করে, তাহলে যে মৌলটা তৈরি হবে সেটা অবভিয়াসলি একটা অ্যাটমিক নাম্বার ইনক্রিজ করবে, তার মানে তার অ্যাটমিক নাম্বার হবে 7, এবং 7 কার অ্যাটমিক নাম্বার? 7 অবভিয়াসলি নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার। তাহলে এখানে নাইট্রোজেন তৈরি হচ্ছে, কার্বন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে বা বিটা পার্টিকেল বেরিয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? বিটা পার্টিকেলের ক্ষেত্রে আমি n/p রেশিওটা যদি ক্যালকুলেট করি, তাহলে কি হচ্ছে? একটা প্রোটন ভেঙে গিয়ে একটা ইলেকট্রন আর একটা নিউট্রন তৈরি করছে। তাহলে একটা প্রোটন ভেঙে গিয়ে একটা ইলেকট্রন আর একটা যদি নিউট্রন তৈরি করে, তাহলে এখানে কি হবে? প্রোটন সংখ্যা কমছে, নিউট্রন সংখ্যা বাড়ছে, তাই তো?
তাহলে বিটা পার্টিকেল এমিশন কখন হবে? যখন আমি এই রেশিওটাকে বাড়াতে চাই, যখন n/p রেশিওটাকে বাড়াতে চাইবো বা কোনো তেজস্ক্রিয় মৌল যখন n/p রেশিওকে বাড়িয়ে জোন অফ স্টেবিলিটিতে আসতে চাইবে তখন সে বিটা পার্টিকেল এমিট করবে। নেক্সট হচ্ছে নিউট্রন। আমরা জানি নিউট্রনের কোনো চার্জ নেই কিন্তু তার ভরকে 1 ইউনিট ধরা হয়। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কোনো একটা পার্টিকেল যার মধ্যে নিউট্রন বেশি, নিউট্রনের সংখ্যা কমাতে হবে, সেইখানে কি করবে? সে এক্সেস নিউট্রনকে এমিট করে দেবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? n/p রেশিও কিন্তু কমবে। n/p রেশিওর ক্ষেত্রে নিউট্রন যদি বেরিয়ে যায় তাহলে নিউট্রনের সংখ্যা কমবে। তাহলে নিউট্রনের সংখ্যা যদি কমে তাহলে n/p রেশিওর ভ্যালুটাও কিন্তু কমতে থাকবে। তাহলে কেউ যদি n/p রেশিওর ভ্যালু কমাতে চায় তাহলে সেক্ষেত্রে সে নিউট্রনকে রিলিজ করবে। তাহলে নিউট্রন রিলিজ করার একটা উদাহরণ দেখা যাক। এখানে নিউট্রন প্রোটনের তুলনায় অনেক বেশি রয়েছে, তো সে কি চাইছে? একটা নিউট্রনকে রিলিজ করে দিতে। তাহলে নিউট্রন যখন রিলিজড হবে অ্যাটমিক নাম্বারের কোনো চেঞ্জ হবে না, মানে এখানেও ছিল 36, এখানেও সেটা 36ই থাকবে। তাহলে যদি কারো নাম্বার না চেঞ্জ হয়, অ্যাটমিক নাম্বার না চেঞ্জ হয়, তাহলে সে এলিমেন্টটাও কিন্তু চেঞ্জ হবে না। তাহলে এলিমেন্টটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এখানে কি হচ্ছে? তার মাস নাম্বার 1 ইউনিট কমে যাবে। তাহলে তার মাস নাম্বার যদি 1 ইউনিট কমে যায়, মাস নাম্বার 1 ইউনিট কমলে এখন তার মাস নাম্বার হয়ে যাবে 86। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এখানে ক্রিপ্টনেরই একটা আইসোটোপ তৈরি হলো। হয়ে গেল। নেক্সট আসছে এমিশন অফ পজিট্রন। পজিট্রন কি বিটা পার্টিকেলের ঠিক উল্টো। বিটা পার্টিকেল আমরা জানি -1, ঠিক আছে, এটা আমরা জানি কি বিটা পার্টিকেল, কিন্তু যদি নেগেটিভের বদলে পজিটিভ হয়ে যায় তাহলে তখন সেটা হয়ে যাবে পজিট্রন। তাহলে পজিট্রনের ক্ষেত্রে কি হচ্ছে? পজিট্রনের ক্ষেত্রে কোনো একটা প্রোটনের সংখ্যা হ্রাস করা হচ্ছে, মানে একটা প্রোটন সে কি করছে? প্রোটন ভেঙে গিয়ে একটা নিউট্রন আর একটা পজিট্রন তৈরি করবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? প্রোটনের সংখ্যা কমছে। তাহলে এমিশন অফ পজিট্রন কখন পসিবল হবে বা কখন এই বিকিরণটা হবে? যখন কেউ প্রোটনের সংখ্যাটা কমাতে চাইছে। তাহলে প্রোটনের সংখ্যা কমলে কি হবে? এই রেশিওর মানটা বাড়বে। তাহলে রেশিও n/p রেশিওর মান বাড়ানোর জন্য প্রোটন সংখ্যাকে যদি কমাতে হয় তখন সে কি করবে? পজিট্রন এমিট করবে। একটা প্রোটন ভেঙে গিয়ে একটা নিউট্রন প্লাস পজিট্রন তৈরি করবে। তাহলে এইখানে কি হচ্ছে? যেটা তৈরি হবে, যে মৌলটা তৈরি হবে, সেখানে একটা ভর সংখ্যা কমে যাবে। তাহলে এর একটা উদাহরণ দেখা যাক। আচ্ছা, নাইট্রোজেন নিই। নাইট্রোজেন, এটা নাইট্রোজেনের এই আইসোটোপটা যার অ্যাটমিক নাম্বার 7 এবং মাস নাম্বার 13, সেটা কি করছে? যখন একটা পজিট্রন রিলিজ করবে মানে সে একটা অ্যাটমিক মাসকে রিডিউসড করে দিচ্ছে। তাহলে তখন যে আইসোটোপটা তৈরি হবে সেটা হচ্ছে এই। তখন এটা কি তৈরি হলো? একটা, যেহেতু এখানে অ্যাটমিক নাম্বার কমে গেল তাই অ্যাটমিক নাম্বার চেঞ্জ হচ্ছে মানে নতুন একটা এলিমেন্ট তৈরি হচ্ছে, এবং নতুন এলিমেন্টটা কি? যার অ্যাটমিক নাম্বার 6। কার অ্যাটমিক নাম্বার 6? কার্বন। তাহলে এখানে কার্বনের একটা নতুন আইসোটোপ তৈরি হলো। নেক্সট আসছি কে ইলেকট্রন ক্যাপচার, মানে কে শেল, মানে একদম প্রথম শেলের ইলেকট্রনকে ক্যাপচার করে নেওয়া হচ্ছে। এটা কখন হবে? যখন খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন কোনো তেজস্ক্রিয় বিক্রিয়া হবে তখনই কেবলমাত্র এই ক্যাপচারটা হওয়া পসিবল।
আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রনকে ক্যাপচার করে নেওয়া হবে। এইখানে আমি আরেকটা চার্ট দিয়েছি যেখানে এগুলো সবকটাই লেখা আছে। চলো এখানে একটা লিখে নিই। তাহলে একটা ইলেকট্রন যখন ক্যাপচার করে নেবে, তাহলে একটা ইলেকট্রন ক্যাপচার করছে মানে কোনো একটা মৌল ইলেকট্রন ক্যাপচার করছে, তার মানে তার পরমাণু ক্রমাঙ্ক কমবে। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। সে একটা ইলেকট্রনকে ক্যাপচার করে নিচ্ছে। তার মানে 26 মাইনাস 1, তাহলে কত হবে 25, কিন্তু তার মাস নাম্বারের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কি হচ্ছে, আলটিমেটলি তার প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে n/p রেশিওর ক্ষেত্রে কি হচ্ছে, একটা ইলেকট্রনকে ক্যাপচার করে নিয়ে অ্যাকচুয়ালি তার প্রোটন সংখ্যা বাড়ছে কিন্তু নিউট্রন সংখ্যাটা একই থাকছে। তাহলে প্রোটন সংখ্যা এখানে ইনক্রিজ করছে। তাহলে প্রোটন সংখ্যা ইনক্রিজ করছে মানে এই পুরো রেশিওটা কি হবে, ডিক্রিজ করবে। তাহলে এই পদ্ধতিগুলোর মাধ্যমে কি হবে, তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে কি করতে চায় তারা, ওই জোন অফ স্টেবিলিটি, যেটা আমি গ্রাফটা অলরেডি তোমাদের দেখিয়েছি, এই বিভিন্ন ডিসইন্টিগ্রেশনের মাধ্যমে যারা এই লাইনে এই জায়গাটায় আছে বা এই জায়গাটা আছে, তারা চায় এই মাঝখানের এই জোন অফ স্টেবিলিটিটায় আসতে। তাহলে এই পদ্ধতিতে তারা এই জোন অফ স্টেবিলিটিতে যেতে পারে, এবং জোন অফ স্টেবিলিটিতে যাওয়ার জন্য তারা এই যে নিজেদের নিউক্লিয়াসটাকে ভেঙে গড়ে নতুনভাবে তৈরি করছে, সেটাই হচ্ছে তেজস্ক্রিয়তা। এবার আসছি তেজস্ক্রিয়তা, এই যে ঘটনাটা হচ্ছে এই বিক্রিয়াটা সম্পর্কে আসছি। এই যে তেজস্ক্রিয় বিভাজন, তার রেট কার উপর ডিপেন্ড করছে, দ্য রেট অফ ডিসইন্টিগ্রেশন অফ রেডিওঅ্যাক্টিভ স্যাম্পল at any instant is directly proportional to the number of undisintegrated nuclei present in the sample at that instant। মানে কি, মানে যে কোনো সময় তার রেট অফ ডিসইন্টিগ্রেশন সেটা ডিপেন্ড করছে কার উপর, সেই সময় যত নাম্বার অফ নিউক্লিয়াস আনডিসইন্টিগ্রেটেড অর্থাৎ অবিভাজিত অবস্থায় রয়েছে। তাহলে সেইটাকে যদি আমরা ফর্মুলেশনের মাধ্যমে জেনারেট করতে চাই, তাহলে যে ফর্মুলাটা আসছে সেটা এটা। আমরা জানি রেট অফ ডিসইন্টিগ্রেশন মানে বিভাজন যখন হচ্ছে তখন সেটা অবভিয়াসলি dn/dt মানে ডিটি টাইমে কতগুলো নিউক্লিয়াস ডিসইন্টিগ্রেট হয়ে যাচ্ছে, সেইটাই হচ্ছে কি তার রেট অফ ডিসইন্টিগ্রেশন। এবং যেহেতু এর মানটা মানে ডিসইন্টিগ্রেশনের ফলে কি হচ্ছে, এটা নেগেটিভের দিকে যাচ্ছে, পরমাণুর সংখ্যা কমতে থাকছে ডিসইন্টিগ্রেশনের জন্য, সেই জন্য অবভিয়াসলি এখানে মাইনাস দেওয়া আছে। সেটা কার উপর ডিপেন্ড করছে, কতগুলো অবিভাজিত নিউক্লিয়াস সেই অবস্থায় রয়েছে। তাহলে এই যে প্রপোর্শনাল যে সাইনটা আমি দিলাম, সেই প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিলে যে কনস্ট্যান্টটা আসে সেটাকে ল্যামডা হিসেবে ডিনোট করা হচ্ছে। এই ল্যামডাটা কি, ল্যামডাই হচ্ছে ডিসোসিয়েশন বা ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তারপরে সেটা ডেরিভেটিভ করা হয়েছে, তারপরে ইন্টিগ্রেশন করা হয়েছে, করে যে ফাইনাল আনসারটা আসছে সেটা এটাকেও বলতে পারি বা এটাকেও বলতে পারি। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা একটু মাথায় রাখা দরকার, কারণ এই ফর্মুলাটা দিয়ে যদি অপশান দিয়ে দেয় এর মধ্যে কোনটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা রেডিও অ্যাক্টিভিটি ডিসইন্টিগ্রেশনের জন্য, এটা যদি অপশানে থাকে তাহলেও সঠিক, এটা অপশানে থাকলেও সঠিক। বা আরেকটা আছে ল্যামডা ইকুয়াল টু 2.303/t log n0/n। ল্যামডা
ইকুয়াল টু 2.303/t, টিটা হচ্ছে টাইম, কত টাইমের পর ডিসইন্টিগ্রেশনটা আমরা ক্যালকুলেট করছি, লগ n0 মানে তার প্রাথমিক কতগুলো পরমাণু সংখ্যা ছিল বাই এখন তার অবিভাজিত পরমাণু সংখ্যা। ঠিক আছে, তাহলে এইখানে ল্যামডা বা এই যে ডিসইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, এটার ইউনিট কিন্তু সবসময় টাইম ইনভার্স হবে। টাইম ইনভার্স, সেটা সেকেন্ড ইনভার্স হতে পারে, আওয়ার ইনভার্স হতে পারে, যে কোনো যে গিভেন ডেটাটা দেয়া থাকবে তার ইউনিটের উপর ডিপেন্ড করছে যে এটার ইউনিট কি হবে, কিন্তু সবসময় সেটা টাইম ইনভার্স হবে। এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, বিক্রিয়ার ক্রম হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। নেক্সট আসছি এটার হাফ লাইফ। যে কোনো প্রথম ক্রম বিক্রিয়ার হাফ লাইফ বা অর্ধায়ুকাল কত সময়, অর্ধায়ুকাল জিনিসটা কি, যে কত সময় যতটা পরিমাণ আমার তেজস্ক্রিয় মৌল ছিল তার ঠিক হাফ পাবো বা হাফ বিভাজিত হয়ে যাবে, তার অর্ধেকটা বিভাজিত হয়ে যাবে, সেটাই হচ্ছে তার অর্ধায়ুকাল। তো এই অর্ধায়ুকাল কিভাবে পাওয়া যাবে, এখানে আমরা যদি দেখি এই যে ক্যালকুলেশনটা আমরা করেছি, এখানে অর্ধায়ুকালে টি হয়ে যাবে টি হাফ, মানে এটা আমি অর্ধায়ুকাল ধরছি। তখন অবিভাজিত অংশ কতটা থাকবে, এটা যদি তার প্রাথমিক পরিমাণ হয় তাহলে অবিভাজিত অংশটা কি হবে, প্রাথমিক পরিমাণের হাফ। তাহলে আমি এটা বলতে পারি n0/2 হয়ে যাবে তখন। তাহলে এই পুরো জিনিসটা তখন কি হয়ে যাবে, log 2 বা 2.303 log 2 কে আমরা এরকমভাবেও লিখতে পারি, আমরা লিখতে পারি সেটা ln2। তাহলে ল্যামডা ইকুয়াল টু ln2/t হাফ, এটা হচ্ছে অর্ধায়ুকালের ফর্মুলা। এবার ln2 এর একটা পার্টিকুলার ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি 0.693। তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে 0.693/t হাফ। তাহলে আমরা যদি কারোর ল্যামডা জানতে পারি, অর্থাৎ তার বিভাজন ধ্রুবক জানতে পারি, সেখান থেকে তার টি হাফ জেনে যাব। নেক্সট আসছি, এখানে আমরা যদি গ্রাফটা দেখতে পাই, তাহলে ফার্স্ট টি হাফে তার এটা যদি তার মোট কনসেন্ট্রেশন হয়, মোট কনসেন্ট্রেশন আমি ধরলাম 1 অংশ, তাহলে ফার্স্ট টি হাফে মানে প্রথম হাফ লাইফে তার সেটা হাফ হয়ে গেল, পরের হাফ লাইফে এইটার থেকে আবার হাফ হলো, পরের হাফ লাইফে এইটুকুর থেকে আবার হাফ হলো, তাই না? তাহলে এইভাবে চলতে থাকবে এবং সেটা ইনফিনিটি টাইম অবধি, এখানে কিন্তু কোথাও মিট করছে না, ইনফিনিটি টাইম অবধি সেটা চলতে থাকে। তাহলে কারোর যদি কতগুলো হাফ লাইফ গেছে সেটা আমরা জানতে পারি, তাহলে এখন কত পার্সেন্টেজ আনডিসইন্টিগ্রেটেড অবস্থায় রয়েছে, অবিভাজিত অবস্থায় রয়েছে, সেটা আমরা জানতে পারবো। তার কি ফর্মুলা, তার ফর্মুলা হচ্ছে এটা। যদি আমি পুরো %1 ধরি এবং ওয়াইটা যদি ধরি যে কতটা অংশ বিভাজিত হয়নি, তাহলে ফর্মুলাটা হবে y/1/2n। এখানে nটা হচ্ছে কতগুলো হাফ লাইফ গেছে, এটা থেকে কিন্তু অঙ্ক আসতে পারে। যেমন যদি কারো বলে দেয় টি হাফ যদি বলে দেয় 4 বছর, এবার বলেছে যে তার টাইম হচ্ছে 12 বছর, তাহলে 12 বছর পর তার কতটা অংশ আর বাকি আছে। তাহলে সেক্ষেত্রে আমি ধরলাম প্রথমে ছিল 100 ভাগ মানে 100, তাহলে এখন 12 বছর পর তার যদি টি হাফ 4 বছর হয়, তাহলে 12 বছর পর তার কত অংশ অবিভাজিত অবস্থায় থাকবে। তার মানে এই 12 বছরে সে কতগুলো হাফ লাইফ গেছে, 12/4 করি তাহলে হবে 3, তাহলে সে 3টে হাফ লাইফ কমপ্লিট করেছে। তাহলে এখন তার আনডিসইন্টিগ্রেটেড অবস্থায় কত থাকবে, 100, মানে তার ইনিশিয়াল পার্সেন্টেজটা তো পুরোটাই থাকবে, সেটা 100 ধরেছি, তাহলে হবে 2⁻3, মানে সেটা হবে 100/8।
তার মানে 12.5%। তাহলে এখন তার কতটা অংশ অবিভাজিত অবস্থায় থাকবে? 12.5%। হলো? আচ্ছা, এবার আরও কিছু ইনফরমেশনে যাই। এবার একটা ইনফরমেশন দেয়া আছে, সেটা কি বলেছে? সাকসেসিভ এলিমিনেশন অফ 1 আলফা অ্যান্ড 2 বিটা ফ্রম আ রেডিও অ্যাক্টিভ অ্যাটম গিভস আইসোটোপ। মানে কোনো একটা তেজস্ক্রিয় পরমাণু থেকে প্রথমে একটা আলফা, তারপর যদি পরপর দুটো বিটা বেরিয়ে যায়, তাহলে আবার সেই পরমাণুটারই আইসোটোপে ফিরে আসে। এক্সাম্পল নেই, ধর একটা এক্স নেওয়া হলো, যার আগে ছিল জেড এবং এ। একটা যদি আলফা কণা বেরিয়ে যায়, একটা আলফা কণা বেরোলো মানে তার জেড -2 হবে, এ -4 হবে। তাহলে এখন তো একটা নতুন যৌগ তৈরি হচ্ছে, সেই যৌগটা ধরলাম ওয়াই, সেটা হবে জেড -2 এবং এ -4 হলো। তাহলে এরপর সেখান থেকে যদি দুটো বিটা বেরোয়, দুটো বিটা যদি পরপর বেরোয়, আমরা জানি একটা বিটা বেরোনো মানে কি হবে? একটা বিটা বেরোনো মানে এই অ্যাটমিক নাম্বার 1 ইউনিট ইনক্রিজ করবে। তাহলে দুটো বিটা বেরিয়ে যাওয়া মানে এই অ্যাটমিক নাম্বার 2 ইউনিট ইনক্রিজ করবে। তাহলে z -2 + 2 হবে। তাহলে আলটিমেটলি তার অ্যাটমিক নাম্বার কি হয়ে যাবে? z। তাহলে অ্যাটমিক নাম্বার যদি z হয়, তাহলে সেটা অবভিয়াসলি কোন মৌল হয়ে যাবে? সেটা হয়ে যাবে x মৌলটা। এবং এক্ষেত্রে তার মাস নাম্বারের কোনো চেঞ্জ হবে না, তাহলে মাস নাম্বার a -4ই থেকে যাবে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি আগে ছিল x z a, এখন তৈরি হলো x z a -4। তাহলে অবভিয়াসলি এই এক্সটা এই এক্সের কি হবে? আইসোটোপ। সিমিলারলি নেক্সট পয়েন্টে যদি যাই, এলিমিনেশন অফ 1 বিটা পার্টিকেল গিভস আইসোবার। তাহলে বিটা পার্টিকেলের ক্ষেত্রে যদি বিটা পার্টিকেল বেরিয়ে যায়, কি হবে? একটা আইসোবার তৈরি হবে। আইসোবার মানে যার অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট কিন্তু মাস নাম্বার সেম। যদি বিটা পার্টিকেল বেরোয়, আমরা জানি যে মাস নাম্বারের কোনো চেঞ্জ হয় না। এলিমিনেশন অফ 1 আলফা পার্টিকেল গিভস আইসোডায়াফার। হোয়াট ইজ আইসোডায়াফার? আইসোডায়াফার এমন দুটো মৌলের মধ্যে সম্পর্ক যা দুটোর ক্ষেত্রেই নিউট্রন এবং প্রোটনের মধ্যে পার্থক্য সমান থাকবে। আলফার ক্ষেত্রে যেহেতু দুটো নিউট্রন এবং দুটো প্রোটনই বেরিয়ে যায়, তাহলে বিভাজনের আগের মৌলের নিউট্রন এবং প্রোটনের পার্থক্য, বিভাজনের পরের মৌলের নিউট্রন এবং প্রোটনের পার্থক্য একই থাকবে। সুতরাং আমরা কি পাবো? আইসোডায়াফার পাবো। নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ইউজেস অফ রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টস। এই যে রেডিওঅ্যাক্টিভ এলিমেন্টগুলো কোনটা কি কাজে লাগে, এটা খুব ইম্পর্টেন্ট। কার্বন, কোন কার্বন? C14। C14 is used for radioactive dating. রেডিওঅ্যাক্টিভ ডেটিং জিনিসটা কি? কোনো পদার্থ, কোনো জীবাশ্ম বা পুরনো কোনো জিনিস, সেইটা কত বছর পুরনো, কোনো জীবের অংশ, কোনো উদ্ভিদের অংশ, সেটা কত বছরের পুরনো, সেটা কিন্তু C14-এর মাধ্যমে তেজস্ক্রিয় যে কার্বন আইসোটোপটা, তার পরিমাণ ওখানে কতটা আছে, সেই অনুযায়ী সেই অনুপাতটা বার করে কিন্তু নির্ণয় করা সম্ভব। পুরনো বস্তুর বয়স, পৃথিবীর বয়স, তারপরে এই যে ইতিহাসের যে সময়কাল নির্ণয় করার ক্ষেত্রে এই কার্বন C14 খুব ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা নেয়। তো এই যে পুরনো কোনো বস্তুর বয়স নির্ণয় করার যে পদ্ধতি, সেটাকেই বলা হয় রেডিওঅ্যাক্টিভ ডেটিং। তো রেডিওঅ্যাক্টিভ ডেটিংয়ে কে হেল্প করে? C14 আইসোটোপ, রেডিওঅ্যাক্টিভ আইসোটোপ। নেক্সট হচ্ছে কোবাল্ট-60, সেটা ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বহুলভাবে ব্যবহৃত হয়। আয়োডিনের আইসোটোপ ব্রেন টিউমার ডিটেক্ট করতে এবং থাইরয়েড গ্ল্যান্ডের কোনো যদি অসুবিধা, তার অ্যাক্টিভিটি মেজার করার জন্য ইউজ হয়। ফসফরাস, রেডিওঅ্যাক্টিভ ফসফরাস ইউজ হয় লিউকোমিয়া ট্রিটমেন্টের জন্য।
সোডিয়াম ইউজ হয় হার্ট ডিজিজ, রেডিও অ্যাক্টিভ সোডিয়াম ইউজ হয় হার্ট ডিজিজ ডিটেক্ট করার জন্য। এছাড়া কেমিস্ট্রিতে বিভিন্ন মেকানিজম জানার জন্য, তারপরে অ্যানালাইটিক্যাল কেমিস্ট্রিতে বিভিন্ন নতুন নতুন যে জৈব যৌগ বা অজৈব যৌগ যেগুলো তৈরি হয় সেইগুলো স্ট্রাকচার জানার জন্য এই রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট খুবই প্রয়োজনীয় ভূমিকা পালন করে। নেক্সট যে দুটো যে টপিকটা আসছি সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন কি? Nuclear fission is the process in which a heavy nucleus splits into two lighter nuclei of almost equal size with release of an enormous amount of energy. তাহলে নিউক্লিয়ার ফিশন হচ্ছে একটা নিউক্লিয় পদার্থ, তেজস্ক্রিয় পদার্থ, যেটাকে কি করা হচ্ছে, একটা নিউট্রন দিয়ে ধাক্কা মারা হচ্ছে। এই যে নিউট্রন, এটাকে বলা হয় প্রজেক্টাইল। আর এটা হচ্ছে আমাদের টার্গেট। যখনই প্রজেক্টাইল দিয়ে টার্গেটটাকে ধাক্কা মারা হয় তখন কি হয়ে যায়, এইটা অ্যাক্টিভেটেড হয়ে যায় এবং অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে সে তেজস্ক্রিয় বিকিরণের মাধ্যমে দুটো আলাদা আলাদা অংশে ভেঙে গিয়ে দুটো আলাদা ধরনের পরমাণু তো তৈরি করছে, তার সঙ্গে তৈরি করছে আরও 3টে নিউট্রন এবং প্রচণ্ড পরিমাণের এনার্জি। তাহলে এই ধরনের নিউক্লিয় ঘটনাটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন। এটা কোথায় হয়েছিল? It was first noticed by German scientists Otto Hahn and Stresemann. এনারা ফার্স্ট এই নিউক্লিয়ার ফিশনটা অবজার্ভ করেন এবং এখান থেকে যে প্রচুর পরিমাণ এনার্জিটা রিলিজড হচ্ছে সেই এনার্জি থেকে এবং এই ধরনের কনসেপ্ট থেকেই ফার্স্ট অ্যাটম বোমের কনসেপ্ট কিন্তু তৈরি হয়েছে। নেক্সট আসি যে এটা একটা চেইন রিয়াকশন। কেন এটা অ্যাটম বম্বে কি হচ্ছে, এই অ্যাটম বম্বে আমরা জানি যে কয়েক সেকেন্ডে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হয়। তাহলে একটা নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়ার ফিশনে কি করে প্রচুর পরিমাণে এনার্জি তৈরি হচ্ছে? ফার্স্টে যখন একটা পরমাণুতে একটা নিউট্রন গিয়ে ধাক্কা মারছে, সে 3টে নিউট্রন তৈরি করছে। তাহলে 3টে নিউট্রন নেক্সট ফ্র্যাকশন অফ সেকেন্ডে 3টে ওরকম ইউরেনিয়ামে ধাক্কা মারছে এবং 3 তিরিকে 9টা নিউট্রন তৈরি করছে। এই 9টা নিউট্রন পরের ফ্র্যাকশন অফ সেকেন্ডে আবার 9টা ইউরেনিয়ামকে ধাক্কা মারছে। তো কয়েক সেকেন্ডের মধ্যে হিউজ একটা এনার্জি তৈরি হয়ে যাচ্ছে। তো এই অ্যাটম বম আমরা জানি হিরোশিমা এবং নাগাসাকিতে ইউজড হয়েছিল। তো সেটার সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নেওয়া যাক। ফাইনাল স্টেজ অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ইউনাইটেড স্টেট জাপানিজ সিটি হিরোশিমা এবং নাগাসাকিতে এই ধরনের অ্যাটম বম কিন্তু নিক্ষেপ করেছিলেন। সেটা কবে করেছিলেন? 6 আগস্ট, যেটার কোড নেম ছিল লিটল বয়। এবং সেখানে যেটাকে টার্গেট করা হয়েছিল, এখানে আমরা বলেছি যে নিউট্রনটা হচ্ছে প্রজেক্টাইল এবং যেটার উপর এই নিউট্রনটাকে ধাক্কা দেওয়া হচ্ছে সেইটাকে বলা হচ্ছে টার্গেট। তো এই যে হিরোশিমাতে যে অ্যাটম বমটা ফেলা হয়েছিল তার টার্গেট ছিল ইউরেনিয়ামের এই আইসোটোপটা, ঠিক আছে। আর নাগাসাকিতে 9 আগস্ট যে অ্যাটম বমটা ফেলা হয়েছিল, যার কোড নেম ছিল কি ফ্যাট ম্যান, তার টার্গেট মেটেরিয়াল ছিল এটা। নেক্সট, তাহলে এইটা তো সবসময় একটা বিধ্বংসী ব্যাপার তৈরি করবে, কিন্তু এটাকে আমরা একটা শক্তির শক্তির সাবস্টিটিউশন হিসেবেও ব্যবহার করতে পারি যদি এই চেন রিয়াকশনটাকে কন্ট্রোল করা যায়। কিভাবে এই চেন রিয়াকশনটাকে কন্ট্রোল করা যায়? না, প্রত্যেকটা এরকম বিভাজনে দেখা যাচ্ছে একসঙ্গে 3টে নিউট্রন তৈরি হচ্ছে। তো এই 3টে নিউট্রনের মধ্যে দুটোকে যদি কোনোভাবে বাধা দিয়ে সেটাকে নষ্ট করে দেওয়া যায় এবং একটাই নিউট্রনকে পরের টার্গেটের জন্য রাখা হয়, তাহলে সেটা একটা শৃঙ্খলবদ্ধ অবস্থায় চলতে পারে। তাহলে সেইটাকে আমরা বলতে পারবো তখন কন্ট্রোলড চেইন রিয়াকশন। তো এখানে সেটাই বলা হয়েছে, দ্য চেইন রিয়াকশন ক্যান বি কন্ট্রোলড বাই অ্যাবজর্বিং সাম অফ দ্য নিউট্রনস ইন সাচ আ ওয়ে দ্যাট অন অ্যাভারেজ
only one neutron per fission is permitted to cause another fission. তাহলে এই কাজটার জন্য যেটা পারমাণবিক চুল্লিতে এখন যেটা নিয়ে কাজ হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে চেইন রিয়াকশনটাকে কন্ট্রোল করা। চেইন রিয়াকশনটাকে যেখানে কন্ট্রোল করা হয় সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার রিয়াক্টর। নিউক্লিয়ার রিয়াক্টর কি? It is a kind of furnace in which a controlled chain reaction takes place to release manageable amount of nuclear energy which is used to produce the electricity in nuclear power plant. যদি এটাকে কন্ট্রোল করা যায় তবেই আমরা এটা পাওয়ার প্ল্যান্টে অ্যাকচুয়ালি মানুষের কল্যাণের কাজে লাগাতে পারি। তো এইখানে নিউক্লিয়ার রিয়াক্টর হচ্ছে সেরকম ফার্নেস যেখানে এটাকে কন্ট্রোল করার ব্যবস্থা করা হয়। এই যে কন্ট্রোল করার ব্যবস্থা করার জন্য তিনটে পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে কোর। কোর কি? It consists of the rods of fissionable material such as uranium. মানে কোর হচ্ছে যে এই অংশটা যে অংশে আমার রিয়াকশনটা হচ্ছে। নেক্সট হচ্ছে মডারেটর। হোয়াট ইজ মডারেটর? আ সাবস্টেন্স উইচ স্লোজ ডাউন নিউট্রনস ইজ কল্ড মডারেটর। তাহলে যে নিউট্রনটা এখানে তৈরি হচ্ছে সেটা হাইলি এনার্জি নিয়ে তৈরি হচ্ছে এবং তাকে যদি কন্ট্রোল না করা হয় সে সঙ্গে সঙ্গে বাকি ইউরেনিয়ামগুলোর সঙ্গে রিয়াক্ট করতে আরম্ভ করবে, তাহলে তার স্পিডটাকে স্লো যে করছে সে হচ্ছে মডারেটর। তো মডারেটর হিসেবে কে ইউজ হয়? হেভি ওয়াটার। মানে আমরা জানি জলের সংকেত হচ্ছে H2O। এখানে H2O এর এইচটা কি? এইচ এর প্রোটিয়াম যে আইসোটোপটা সেটা। এখানে ইউজ করা হয় D2O মানে ডয়টেরিয়াম। হাইড্রোজেনের যে ডয়টেরিয়াম আইসোটোপটা সেই আইসোটোপ দিয়ে এই D2O তৈরি করে সেইটাকে ইউজ করা হয়। তো হেভি ওয়াটার হচ্ছে D2O। হেভি ওয়াটার, গ্রাফাইট এইগুলো ইউজ করা হয় মডারেটর হিসেবে, যে কি করছে এই নিউট্রনের স্পিডটাকে কন্ট্রোল করছে। নেক্সট হচ্ছে কন্ট্রোল রডস। কন্ট্রোল রডস আর ইউজুয়ালি made of cadmium or boron. This absorbs the neutrons. তাহলে ফার্স্টে মডারেটর কি করছে? ওই এক্সট্রা নিউট্রন যেগুলো বেরোচ্ছে হাই স্পিডে তাদের স্পিডকে কন্ট্রোল করছে। দেন এটা কন্ট্রোল রড কি করছে? সেই এক্সট্রা যে নিউট্রনগুলো সেগুলোকে অ্যাবজর্ব করে নিচ্ছে। তো এই তিনটে মেন পার্টের মাধ্যমে এক্সেস নিউট্রনগুলোকে অ্যাবজর্ব করে নিয়ে এই যে চেইন রিয়াকশনটাকে কন্ট্রোল করা পসিবল হয়। নেক্সট যে পার্টটা আসছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। নিউক্লিয়ার ফিউশনের বাংলা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন। এতক্ষণ আমরা পড়লাম নিউক্লিয়ার বিভাজন। এবার নিউক্লিয়ার সংযোজনে কি হচ্ছে? নিউক্লিয়ার ফিউশন ইজ আ প্রসেস ইন হুইচ টু নিউক্লিয়াই অফ লাইট অ্যাটমস combine to form a heavy, more stable nucleus with the liberation of an enormous amount of energy. এখানে মেনলি হাইড্রোজেনের আইসোটোপরা জেনারেল হাইড্রোজেন বা ডয়টেরিয়াম বা ট্রিটিয়াম এবং ডয়টেরিয়ামই মেনলি তারা দুজনে যুক্ত হয়ে ইন জেনারেল কি তৈরি করে? হিলিয়াম তৈরি করে। হিলিয়াম বা দুটো, এখানে যেমন একটা এক্সাম্পল আছে যেখানে দুটো ডয়টেরিয়াম সে দুজনে মিলে ট্রিটিয়াম আর একটা প্রোটিয়াম তৈরি করছে। তাহলে দুটো লাইট এলিমেন্ট তারা একসঙ্গে যুক্ত হয়ে যখন কম্পারেটিভলি একটা স্টেবল এলিমেন্ট তৈরি করছে তখন সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এবং এক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে শক্তি তৈরি হচ্ছে, সেই শক্তিটা কিন্তু নিউক্লিয়ার বিভাজনের থেকে অনেক অনেক বেশি। Fusion energy is about 9 times larger than fission energy per unit fuel mass. সেই জন্য এবং ফিউশন এনার্জিটা করার জন্য দুটো লাইটার এলিমেন্ট তাদেরকে কাছে আনতে গেলে প্রচণ্ড পরিমাণ শক্তির প্রয়োজন। সেই জন্য এই কথাটাও অনেক সময় বলা হয় যে কোথাও নিউক্লিয়ার ফিউশন করতে গেলে আগে নিউক্লিয়ার ফিশন করা দরকার। নিউক্লিয় বিভাজনের মাধ্যমে যে শক্তিটা তৈরি হচ্ছে সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তবে নিউক্লিয় সংযোজন করা সম্ভব হয়। না হলে দুটো ছোট ছোট হাইড্রোজেন তাদেরকে যদি আমরা কাছে আনি নিউক্লিয়াসের মধ্যে প্রচণ্ড পরিমাণ বিকর্ষণ হয়, সেই বিকর্ষণকে ওভারকাম করিয়ে তাদেরকে কাছে আনতে প্রচণ্ড শক্তির প্রয়োজন। সেই শক্তিটা কেবলমাত্র নিউক্লিয় বিভাজনই দিতে পারে।
নেক্সট পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট, সান কন্টেইনস অ্যান অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ হাইড্রোজেন and a very high temperature is maintained at its center. The hydrogen atoms undergo nuclear fission producing helium. Thus, a tremendous amount of energy is released. যে কোনো স্টার, সান যেমন একটা স্টার, তেমনি যে সূর্য এবং বিভিন্ন স্টারের এই যে তাদের প্রচণ্ড তাপ এবং প্রচণ্ড আলো, তার উৎস কিন্তু নিউক্লিয়ার ফিউশন। সেখানে হাইড্রোজেনরা কন্টিনিউয়াসলি, সেখানে এতটাই টেম্পারেচার আছে যে টেম্পারেচারে হাইড্রোজেনরা কন্টিনিউয়াসলি নিউক্লিয়ার ফিউশন তৈরি করছে এবং আরও বেশি টেম্পারেচার বাড়াতে থাকছে। তো সেই জন্য কি হচ্ছে, সেই জন্য ওখানে কন্টিনিউয়াসলি এনার্মাস অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হচ্ছে, সেই জন্যই সৌরজগৎটা বেঁচে আছে। তো সানের এই যে আলো এবং এত তাপ, তার উৎস কিন্তু এই তেজস্ক্রিয় বিক্রিয়া অর্থাৎ নিউক্লিয় সংযোজন। তো এইটা হলো মোটামুটি রেডিও অ্যাক্টিভিটি, তেজস্ক্রিয়তার বিভিন্ন সাইড থেকে যে টপিকগুলো WBCS এর জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকটাকে কভার করা হলো। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করতে থাকো আমাদের এই চ্যানেলটা, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো টাইমসেল একাডেমি।